নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আই স্টাডি। আমি পড়ি সম্পাদকীয় কখনে সবাইকে স্বাগত। আজকে 26শে মে আমরা দা হিন্দু, আনন্দবাজার এবং এই সময় এই তিনটে সম্পাদকীয় নিয়ে আলোচনা করব। শুরু করা যাক আজকের উক্তি দিয়ে। আজকে কাজী নজরুল ইসলামের একটা উক্তি দিয়ে শুরু করছি, যেহেতু কালকে তার জন্মদিন গেছিল। তো উক্তিটি হলো, অনন্ত দিকে অনন্ত শাখা অনন্ত রূপ ধরি, উদ্ভিদ জড়জীব হয়ে আমি ফিরিতেছি সঞ্চারী। মানে আমফানের ফলে যে উদ্ভিদ যে মারা গেছে, তাদেরকে আবার নতুনভাবে গড়ে তুলতে হবে, তাদেরকে আবার নতুন রূপ দিতে হবে, তাদেরকে আবার নতুনভাবে তারা যেন শাখা প্রশাখা মেলে আমাদের অক্সিজেন সরবরাহ করে। এবারে আসছি আমাদের এডিটোরিয়ালে। তার আগে দেখে নেবো যে ভারতবর্ষের সত্যি বিপর্যয়ের যেমন নাচ পাশে পরিণত হয়েছে ভারতবর্ষ। কারণ একদিকে যেমন করোনার আক্রান্ত, দেশ জুড়ে এই আক্রান্তের সংখ্যা 1,38,845 জন, মৃত্যু হয়েছে 4,022 জনের কাছাকাছি। আর আক্রান্তের নিরিখে বিশ্বে কিন্তু প্রথম দেশ হিসেবে ভারত কিন্তু তৈরি হয়ে গেছে। কারণ ভারতের 130 কোটি যদি লোক সংখ্যা হয়, তো সেখানে আক্রান্ত এবং এই 130 কোটি ধরা হচ্ছে তাও শিশুদেরকে বাদ দিয়ে 6 বছরের নিচের, কারণ 121 কোটি ছিল 2011 সালের আদমশুমারি হয়েছে, তার মধ্যে কিন্তু লেস দেন 6 ইয়ার্স তাদেরকে কিন্তু ধরা হয়নি। তো এই জায়গা থেকে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে ভারত বিশ্বের 1 নম্বর স্থান চলে এসেছে। কারণ ভারতের যেহেতু লোক সংখ্যা বেশি, জনঘনত্ব বেশি, তাই এই কোভিড সংক্রমণটা খুবই দ্রুততার সঙ্গে ছড়িয়ে যাচ্ছে। কিন্তু শুধু একমাত্র কোভিডের বিপর্যয় নয়, বর্তমানে গোটা ভারতবর্ষ জুড়ে একটা বিপর্যয় যেন স্তূপে পরিণত হয়েছে। যেমন দেখা যাচ্ছে যে আমাদের পঙ্গপালের হানা বলতে দেখা যাচ্ছে এই যে আমাদের রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, এই তিনটে জায়গাতে পঙ্গপালের হানা দিয়েছেন। আর এটা পূর্ণ পঙ্গপাল যারা 2 গ্রাম করে খাবার খেতে পারে। যদি 4 কোটি পঙ্গপাল থাকে 1 বর্গ কিলোমিটারে, তাহলে দেখা যাচ্ছে যে 35,000 মানুষের কিন্তু খাবার তারা নষ্ট করে দিতে পারছে। তার ফলে কিন্তু আমাদের দেশের মধ্যে একটা খাদ্য সংকট দেখা দেবে যদি না এই পঙ্গপালদেরকে আমরা যে কোনো কীটনাশক দিয়ে আমরা রোধ না করতে পারি। তারপরে কি দেখা যাচ্ছে সেটা হচ্ছে আফ্রিকান সোয়াইন ফিভার। আফ্রিকান সোয়াইন ফিভার যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে শুয়োরের প্রাণহানি হচ্ছে। এই মেনলি যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ আর আসাম, এই জায়গাতে আমাদের আফ্রিকান সোয়াইন ফিভার দেখা যাচ্ছে। এর ফলে কিন্তু বেশ প্রাণহানির সম্ভাবনা কিন্তু আছে। আর তারপরে দেখা যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। যেহেতু গরম প্রচন্ড পরিমাণে বাড়ছে, তাই উত্তর পশ্চিম, পশ্চিম ও মধ্য ভারত, মানে এই যে জায়গাগুলোতে দেখা যাচ্ছে আমাদের পশ্চিম এবং মধ্য ভারতে প্রচন্ড পরিমাণে তাপপ্রবাহ হচ্ছে। দিল্লিতেই দেখা যাচ্ছে যে আমাদের তাপমাত্রা হয়েছে 46.2 ডিগ্রি, নাগপুরে হয়েছে 47 ডিগ্রির কাছাকাছি। তাই এইটা চলবে 28শে মে পর্যন্ত। তাই এই গরমের অবস্থা তো একদিকে গরমের অবস্থা, একদিকে ভাইরাস, একদিকে পঙ্গপাল। আবার দেখা যাচ্ছে কালকে যেটা দেখা যাচ্ছে দাবানল দেখা দিয়েছিল। দাবানল দেখা যাচ্ছে উত্তরাখণ্ডের শ্রীনগর লাগোয়া অঞ্চলে। এই উত্তরাখণ্ডের এখানে কিন্তু দাবানল দেখা দিয়েছে। আর আমাদের পশ্চিমবঙ্গতে তো অলরেডি ঘূর্ণিঝড় হয়ে গেছে উমফুন বা আমফান, যার ফলে কিন্তু বেশ কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। লক্ষ লক্ষ বাড়ি ধূলিসাৎ হয়ে গেছে, তার সঙ্গে মৃত্যুর সংখ্যা হয়েছে 86 জন। এবারে আসছে আমাদের এডিটোরিয়ালের এই সময়ের একটা এডিটোরিয়াল, সেটা হচ্ছে আধিপত্য। আধিপত্য বলতে বোঝানো হচ্ছে যে এখানে চায়না গোটা ওয়ার্ল্ড জুড়ে একটা আধিপত্য বজায় রেখেছে এবং সেই আধিপত্যটা দিনে দিনে আরো বেড়ে চলছে। কারণ অলরেডি কোভিড-19 যেটা ছড়িয়েছে সেটা অনেকেই বলছে যে চায়নার কাছ থেকে এসছে, কিন্তু চায়না এটা কোনোভাবেই স্বীকার করতে চাইছে না। কিন্তু এটাও ঠিক যে চায়নার ইউহান প্রদেশে কিন্তু কোভিড-19 ফার্স্ট ধরা পড়েছিল। আর আধিপত্য বলতে এখানে যেটা বলতে চাইছে, চায়নার সঙ্গে হংকং এর একটা খুব বাজে বোঝাপড়া চলছিল। তো এইখানে যেটা করেছে চায়না এতদিন ধরে যেটা ছিল হংকং এ, সেটা হচ্ছে এক দেশ দুই ব্যবস্থা, মানে 1 কান্ট্রি 2 সিস্টেম হিসেবে কিন্তু চলছিল। 1 কান্ট্রি 2 সিস্টেম, এই ব্যবস্থাতেই কিন্তু চলেছে। কিন্তু বর্তমানে যেটা দেখা যাচ্ছে যে একটা দেশ হতে পারে, কিন্তু তার মধ্যে কিন্তু 2টো সিস্টেম থাকবে। যে কারণ এইখানে চলছে কি, চায়নাতে কমিউনিস্ট কান্ট্রি। তো এই কমিউনিস্ট কান্ট্রি হওয়ার জন্য যেটা হচ্ছে, সেখানে এখানে কিন্তু জাই জিনপিং দেশ চালাচ্ছে। আর এদিকে হংকং কিন্তু একটা ডেমোক্রেটিক কান্ট্রি হিসেবে বিরাজ করছিল। তাই এক দেশ দুই ব্যবস্থা এই নীতিতে কিন্তু চলছিল। আর এই যে এসছে যে গভর্নেন্স অফ হংকং অ্যান্ড ম্যাকাও কিন্তু এসছে 1997 সালে কিন্তু একটা চুক্তিবদ্ধ হয়েছিল যে হংকং অ্যান্ড ম্যাকাও এইটার যে এরা ডেমোক্রেসি হিসেবে কাজ করবে এবং 1 কান্ট্রি 2 সিস্টেম হিসেবে কাজ করবে। এদের যে বেসিক লস, হংকং এর যে বেসিক লস, এটা হচ্ছে একটা মিনি কনস্টিটিউশন হিসেবে দেখা দিচ্ছে। তো এটা 1997 সালে যে তৈরি করেছিল, তখন ছিলেন কিন্তু ডেং জায়াওপিং এর নেতৃত্বে। এখন যেরকম জাই জিনপিং আছে, তো জাই জিনপিং এর জায়গায় তখন ছিল ডেং জায়াওপিং। এর আন্ডারে কিন্তু এই 1 কান্ট্রি 2 নেশনস ব্যবস্থাটা কিন্তু চালু হয়েছিল। কিন্তু ইদানিং যেটা দেখা যাচ্ছে, অলরেডি কিন্তু প্রচুর প্রোটেস্ট চলছিল, কিন্তু ইদানিং যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে চায়না একটা মুভ নিয়েছে, সেটা হচ্ছে যে মেজর হংকং
সিকিউরিটি ল, এই মেজর হংকং সিকিউরিটি ল এর মাধ্যমে চায়না যেটা চাইছে যে এই হংকং এর উপরে একটা আধিপত্য বিরাজ করতে, যেটা দেখাতে চাইছে সেটা হচ্ছে যে ওদের সিকিউরিটির পারপাসে এবং ডিফেন্স কেন্দ্রিক যেটা চাইছে যে হংকংকে প্রতিহত করতে। কারণ অলরেডি চায়না যেটা করেছে এই সাউথ চায়না সিতে বিভিন্ন ওদের অ্যাক্টিভিটিস গুলো ঠিক রাখার জন্য ওরা একটা নিজস্ব আধিপত্য রেখেছে এবং মিলিটারি ব্যবস্থা রেখেছে। আর এই যে মেজর হংকং সিকিউরিটি ল, এই ল এর মাধ্যমে যেটা করতে চাইছে সেটা হচ্ছে যে মেন যেটা বাজে ব্যাপার হবে সেটা হচ্ছে যে চায়নাতে যে ডেমোক্রেসিটা ছিল, হংকং এর যে ডেমোক্রেসিটা ছিল, সেই হংকং এর ডেমোক্রেসিটা কিন্তু আস্তে আস্তে সীমিত হয়ে যাবে। সঙ্গে এই যে নাগরিকদের দ্বৈত পাসপোর্ট মানে ডবল ডুয়াল যে পাসপোর্ট রাখার যে নিয়ম ছিল হংকং এ, সেটাও কিন্তু প্রতিহত হবে। তার সঙ্গে মার্কিন ব্যবস্থা যে কিছু ব্যবসায়িক সাহায্য করতো বা অর্থনীতির যে সাহায্য করতো হংকং এ, সেটা কিন্তু চায়না করতে দেবে না। আর যেটা দেখা যাচ্ছে এই ঝুঁকি তো বেড়েই যাচ্ছে, পরপর চায়না কিন্তু এই ঝুঁকি থেকে প্রচন্ডভাবেই অবিচল থাকছে। কারণ হংকং এর দিনের পর দিন প্রোটেস্ট চলছিল, এই কোভিড-19 এর পরিপ্রেক্ষিতে কিন্তু হংকং এর প্রোটেস্টটা কমেছে ঠিকই, কিন্তু কারণ হচ্ছে যে হংকং এ যেটা বলা আছে কোভিড-19 এর সময় ম্যাক্সিমাম 8 জন করে থাকতে পারবে। এই 8 জন করে থাকার জন্য যেটা হয়েছে, এই যে প্রোটেস্ট, এই যে ছবিগুলো দেখা যাচ্ছে যে এই যে প্রোটেস্ট চলছিল, এই প্রোটেস্ট কিন্তু চায়নাতে যেটা চলছিল হংকং এ যেটা চলছিল চায়নার বিরুদ্ধে, সেই প্রোটেস্ট কিন্তু এখন বন্ধ আছে কোভিড-19 এর জন্য। কারণ হংকং এ 8 জনের বেশি থাকতে দেবে না, আর 8 জন এই সুবিধাটা কিন্তু চায়নাও বেশ ফল ভোগ করছে। আর ইনি এই যে ভদ্রলোক, ইনি হচ্ছেন বলা হচ্ছে হংকং এর ফাদার অফ ডেমোক্রেসি, ইনাকে বলা হচ্ছে, ইনার নাম হচ্ছে মার্টিন লি হচ্ছে হংকং এর ফাদার অফ ডেমোক্রেসি। এর একটা রেভলিউশনের সূত্রপাত করেছিল হংকং এ। ইনাকেও কিন্তু কয়েকদিন আগে চায়না গভর্নমেন্ট আটক করে নিয়েছে। আর চায়না যেটা এই যে রুলটা বার করেছে সেটা হচ্ছে যে মেজর হংকং সিকিউরিটি ল, এর মাধ্যমে যেটা হচ্ছে যে হংকং এ যদি কেউ প্রোটেস্ট করে তার বিচার কিন্তু হবে চায়নাতে, মানে তাকে ধরে নিয়ে যাওয়া হবে চায়নাতে, এটা হয়েছে। আর কয়েকদিন আগে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে বিভিন্ন সেডিশিয়াস অ্যাক্টিভিটিস, টেরোরিজম, তারপরে হচ্ছে ইন্টারফিয়ারেন্স, এবং এই যে ব্যাপারগুলো টোটালটাই কিন্তু চায়না হংকং এর ওপর আরোপ করেছে। তার ফলে হংকং নিজে থেকে যে কিছু করতে চাইবে টেরোরিজমের ব্যাপারে বা ডিফেন্স অ্যাক্টিভিটিস ব্যাপারে বা সেডিশিয়াস অ্যাক্টিভিটিস ব্যাপারে, সেটা কিন্তু করতে পারবে না। আর এই যে মেজর হংকং সিকিউরিটি ল, এটা কিন্তু এনেছে যেটা চায়না, সেটা বলছে যে অ্যানেক্স 3 এর আন্ডারে আর্টিকেল 18 এর আন্ডারে কিন্তু এইটা লটা এনেছে। কয়েকদিন আগে দেখা যাচ্ছিল যেটা, সেটা হচ্ছে যে চায়না কিন্তু ইন্ডিয়াতে যেটা বারবার করে যেটা প্রচুর মুভমেন্ট করেছে হংকং এ কি হয়েছে, হংকং এ 2014 সালে হংকং এ আমব্রেলা মুভমেন্ট হয়েছে। তারপরে 19 সালে কি হলো, অ্যান্টি এক্সট্রাডিশন বিল যেটা হলো সেটা হচ্ছে 2019 সালে, সেটা হলো অ্যান্টি এক্সট্রাডিশন বিল। এর আন্ডারে যেটা হয়েছে সেটা হচ্ছে কাছাকাছি 17 লাখ ইউনিভার্সিটি স্টুডেন্টরা কি করেছিল, এরা বিশাল আন্দোলন করেছিল। এই যে দেখা যাচ্ছে এই যে আন্দোলন, বিশাল আন্দোলন করেছিল, রাস্তা নেমে ব্যারিকেড করে গভর্নমেন্টের বিরুদ্ধে, মানে চায়না গভর্নমেন্টের বিরুদ্ধে এরা আন্দোলনে নেমে পড়েছিল। কিন্তু ট্রায়াল যেটাই বলা হয়েছিল, চায়না এখানে প্রচন্ড ব্রুটালিটির মতন কাজ করেছে, তাই ট্রায়াল দিতে হলে হংকং যদি কেউ আন্দোলন করে, ট্রায়াল কিন্তু তাকে চায়না থেকেই দিতে হবে। আর এই যে আধিপত্যটা কিন্তু শুধু চায়না যে হংকং এর উপর দেখাচ্ছে না, চায়না গোটা বিশ্বের উপরে দেখানো শুরু করেছে। তার সঙ্গে ভারতবর্ষ কিন্তু, যেহেতু চায়নার সঙ্গে ভারতের বর্ডার আছে, আগে ছিল না, আগে তিব্বতের সঙ্গে ছিল, তো 1950 সালের দিকে কি করেছে, চায়না যখন তিব্বতটাকে দখল করে নিল, তাই চায়নার বর্ডার কিন্তু ভারতের সঙ্গে লাগলো, তাই চায়না এই আধিপত্যটা কিন্তু ভারতের সঙ্গেও দেখাচ্ছে। আর যেটা দেখা গেছে যে এই গালওয়ান উপত্যকাতে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে 1200 একটা সেনা ঘাঁটি কিন্তু চায়না স্থাপন করেছে। তার ফলে যেটা দেখা যাচ্ছে চায়না শুধু হংকং এর উপরে নয়, ইন্ডিয়া উপরেও এবং সঙ্গে অস্ট্রেলিয়াতে, কারণ অস্ট্রেলিয়ার সঙ্গে কিন্তু হংকং এর ভালো ব্যবসা বাণিজ্য হতো, অস্ট্রেলিয়াতেও একটা আরোপ করেছে এই আধিপত্যটা। একটু আগে যেটা বললাম সেটা হচ্ছে যে অস্ট্রেলিয়ার উপরে কিন্তু চায়না একটা ব্যারিকেড তৈরি করেছে, কারণ অস্ট্রেলিয়া কিন্তু দাবি করেছিল যে চীন দায়ী এই কোভিড-19 এর জন্য। তো সেনা চায়নাও যেটা করছে, বিভিন্ন রকম ভাবে বাধা নিষেধ তৈরি করছে ওই আমদানি দ্রব্যের উপরে। শুধু এটাও নয়, চায়না যেটা করছে সেটা হচ্ছে তাইওয়ান, যার রাজধানী হচ্ছে তাইপেই, এই তাইওয়ানকেও চাইছে না যে WHO এর আন্ডারে অংশ নিতে। তো এইভাবে চায়না কিন্তু একটা দেশকে তার ক্ষমতার বলে প্রতিহত করে যাচ্ছে। তো ইন্ডিয়া অ্যাকচুয়ালি যেটা চায়না চাইছে ইন্ডিয়ার পরিপ্রেক্ষিতে চায়না যেটা চাইছে, যেহেতু চায়নার সঙ্গে ইন্ডিয়ার অনেক বাউন্ডারি আছে, তাই চায়না যেটা চাইছে এই বাউন্ডারির উপরে একটা চাপ সৃষ্টি করতে। এই বাউন্ডারির উপরে চাপ সৃষ্টি করার ফলে সুবিধা কি হবে, চাই বিশ্বের যে ওয়ার্ল্ডের ব্যাপারে যখন চায়না একটা ডিক্টেটরশিপ করতে চাইছে, যাতে ইন্ডিয়া তাকে কিছুটা পরিমাণে সাহায্য করে এই চাপ সৃষ্টির ফলে, সেটা কিন্তু একটা রাজনৈতিক কূটনৈতিক চাল বলা যেতে পারে, সেটা কিন্তু চায়না করার চেষ্টা করছে। আর দেখে নেওয়া যাক আমাদের একটা ছোট করে, যেটা হচ্ছে যে ইন্ডিয়ার সঙ্গে চায়নার যে বর্ডার আছে, এখানে দেখা যাচ্ছে জম্মু এন্ড কাশ্মীরের লাদাখ রিজনের সঙ্গে আছে, আর এই রিজনটাকে বলা হচ্ছে আকসাই চীন। আকসাই চীন যখন হয়েছিল, এটা দেখা যাচ্ছে যে 1947 এর দিকে যখন ভাগ হয়ে গেল ভারত, তারপরে দেখা হলো 1956 দিক করে এখানে একটা রোড তৈরি করার চেষ্টা করলো। এই যে রোডটাকে দেখা যাচ্ছে, এই রোডটা তৈরি করার চেষ্টা করলো। আর এই যে রিজনটা তখন ছিল হচ্ছে 47 দিকে, তো জিয়াংজুং রিজনটা ছিল না, কিন্তু চায়না এরপরে জিয়াংজুং রিজনের উপরে আধিপত্য যখন বিস্তার করলো, জিয়াংজুং
রিজিয়ন, যেখানে হচ্ছে যে এখানে যে ওই উইঘুর মুসলিমরা যেখানে থাকে। তো এই জায়গাটা করার ফলে যেটা হলো, তার ফলে আকসাই চীনটা চায়নার পক্ষে আনাটা অনেকটা সুবিধা হয়ে গেল, এবং চায়না চাইলো যে এই জায়গাটার উপরে আধিপত্য বিস্তার করতে। আর এই যে রিজিয়নটা, এই যে টোটালটা, এইটাকে বলা হচ্ছে আকসাই চীন, মানে ইন্ডিয়ার ডান দিকের যে খাঁজটা আছে উত্তর থেকে, এই যে জায়গাটা টোটালটা কিন্তু আকসাই চীনের আন্ডারে পড়ছে। আর এই জায়গাটা যেটা তৈরি করছে সেটা হচ্ছে দৌলত বেগ ওল্ডে তৈরি করে যেটা করেছে সেটা হচ্ছে যে এইখান পর্যন্ত একটা ব্যারিকেড তৈরি করে দিয়েছে আকসাই চীনের হিসাবে। আমরা যেটা দেখতে পাচ্ছি যে তার আর এই পরিপ্রেক্ষিতে কিন্তু 1962 সালে আমাদের সঙ্গে চায়নার একটা যুদ্ধ হয়েছিল। 1962 সালের যুদ্ধে আমরা চায়নার কাছে নত স্বীকার করতে বাধ্য হয়েছিলাম, কারণ চায়নার যে পরিমাণে ফোর্স আছে সেটা কিন্তু অনেকটাই আমাদের এদিকে ঢুকে এসেছিল। আর চায়না যেটা করেছে, ইন্ডিয়ার সঙ্গে যেহেতু জম্মু কাশ্মীরের বর্ডার আছে, হিমাচল প্রদেশের বর্ডার আছে, উত্তরাখণ্ডের বর্ডার আছে, তারপরে দিকে সিকিমের সঙ্গে বর্ডার আছে, আর নর্থ ইস্টের সঙ্গে অরুণাচল প্রদেশের বর্ডার আছে। সবচেয়ে যেটা বাজে ব্যাপার সেটা হচ্ছে যে আমাদের এই যে তাওয়াং ডিস্ট্রিক্টের উপরে কিন্তু চায়নার একটা বিশাল আধিপত্য আছে। তাই চায়নার সঙ্গে ইন্ডিয়ার যে ডিসপুট সেটাকে তিনটে ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে ওয়েস্টার্ন সেক্টর, একটা হচ্ছে সেন্ট্রাল সেক্টর, আর হচ্ছে ইস্টার্ন সেক্টর। ওয়েস্টার্ন সেক্টর তো বললাম, সেটা হচ্ছে যে কাছাকাছি এখানে 1570 কিলোমিটার মতন আছে। আর সেন্ট্রাল সেক্টর সে তুলনায় কিছুটা পরিমাণে একটু শান্ত, কারণ সেন্ট্রাল সেক্টরের উপর খুব একটা চায়না অ্যাটাক করে না। আর যেটা হচ্ছে যে এই যে তাওয়াং ডিস্ট্রিক্ট সহ অরুণাচল প্রদেশ যে ইস্টার্ন সেক্টর 1325 কিলোমিটার, সেটা কিন্তু এইটাতে কিন্তু চায়না যেটা চাইছে তাদের নিজের আধিপত্য রাখতে। আর চায়নার সঙ্গে ইন্ডিয়ার বর্ডার আছে কাছাকাছি 3500 কিলোমিটারের কাছাকাছি চায়নার সঙ্গে ইন্ডিয়ার বর্ডার আছে। তো এখানে যেটা আমাদের ভারতের কর্তব্য সেটা হচ্ছে যে আমাদের তো চায়না কোনোভাবে ন্যূনতম যে ছাড় দেওয়া উচিত এই পরিপ্রেক্ষিতে, বা আগেও ভাবতে পারলে কোভিড-19 এর আগে, সেটা কিন্তু চায়না কোনোভাবেই দেয়নি। তো সেই জায়গা থেকে ইন্ডিয়ারও একটা বেশ কূটনৈতিক চাল নেওয়া উচিত চায়নার বিপক্ষে, কারণ চায়না প্রত্যেকবারই একটা চাপ প্রেসার করবে, তার ফলে ও ওয়ার্ল্ড প্ল্যাটফর্মে গিয়ে একটা ভালো ফায়দা তুলবে, সেটা কিন্তু ইন্ডিয়ার কোনোভাবে দেওয়া উচিত নয়। তাই ইন্ডিয়ার যেটা উচিত যে এই চায়না যেসব দেশের সঙ্গে এই বিপক্ষ কাজকর্ম করছে, কোন কোন জায়গায় রাজনৈতিক চালে যেটা হয় সেটা হচ্ছে বন্ধুর বন্ধু, মানে শত্রু সব কিছু কিছু জায়গায় বন্ধু হিসেবে কাজ করে। তো সেখানে ভারতবর্ষেরও উচিত সেখানে একটা জোট বাঁধা, বিভিন্ন দেশগুলোকে নিয়ে একটা জোট বাঁধা, জেট বোধে এই চায়নার আধিপত্যকে রোকা। এবারে আসছি আমাদের এই সময়েরই আরেকটা সম্পাদকীয়, সেটা হচ্ছে বাঁচার জন্য প্রয়োজন অঞ্চল অনুযায়ী পরিকল্পনা। বলতে আমাদের যে আমফান চলে গেল বা উমফুন বলতে পারি, এর পরিপ্রেক্ষিতে আমাদের সত্যিকারের পশ্চিমবঙ্গের অবস্থা খুবই বিপর্যস্ত। মানে লক্ষের উপরে মানুষ প্রায় ঘরছাড়া হয়ে পড়েছে, হাজার হাজার ঘর ধূলিসাৎ হয়ে গেছে। তো এই অবস্থায় জল নেই, কারেন্ট নেই, এই অবস্থায় কিন্তু সত্যি বিপর্যয় মোকাবেলার জন্য আমাদেরকে একটা পরিকল্পনা করতে হবে। আর এটা লিখেছেন আমাদের পার্থপ্রতিম বিশ্বাস, যাদবপুর ইউনিভার্সিটির একজন প্রফেসর। আর যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে যে পার্কে যে ধরনের গাছ পোতা যায় বড় রাস্তার ধারে, তার বদলে গভীর শিকড়ের গাছ বসানোই বাঞ্ছনীয়। তিনি বলতে চাইছেন যে আমাদের এই যে রাস্তাঘাটে যে গাছ আছে, এই গাছগুলো বেশ কিছু গাছ আছে যাদের শিকড় ভেতরের দিকে থাকে, আর বেশ কিছু যেমন হচ্ছে নারকেল, বট, দেবদারু ইত্যাদি গাছ। আবার বেশ কিছু গাছ আছে রাধাচূড়া, কৃষ্ণচূড়া বা ইউক্যালিপটাস, এদের অগভীর শিকড় থাকে। কিন্তু যাই থাকুক না কেন, দেখা যাচ্ছে বেশ কিছু গাছ পড়ে গেছে। তার ফলে কি হয়েছে, ওপর দিয়ে যেসব তার যাচ্ছিল, বিদ্যুতের তার বা কেবিলের তার, সেগুলো তো নষ্টই হয়েছে। আর ভয় যেটা থেকে যাচ্ছে, এই বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে লোকজন যাতে মারা যাচ্ছে। তো সেই জায়গা থেকে আমাদেরকে একটা, যেহেতু সবকিছু ধ্বংস হয়ে গেছে আর ধ্বংসের পরেই আবার নতুন করে সৃষ্টি করতে হবে, তাই আমাদের একটা পরিকল্পনা নেওয়া উচিত, যে সুষ্ঠু এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা, যার ফলে প্রত্যেকটা অঞ্চল থেকে অঞ্চল অনুযায়ী আমরা জোন করে ভাগ করতে পারবো যে কোন কোন জায়গায় কোন কোন পরিপ্রেক্ষিতে আমাদের গাছ লাগানো উচিত। যেমন যেখান দিয়ে মেট্রো চলে গেছে তার নিচে নিশ্চয়ই দীর্ঘ শিকড়বালা গাছ লাগানো থাকবে না, কিন্তু যে জায়গায় মেট্রো নেই সেই জায়গায় কিন্তু আমাদের দীর্ঘ শিকড়বালা গাছের প্রয়োজন। আর যেটা দেখা যাচ্ছে, এই যে উমপুন বা আমপান যেটাই বলুন না কেন, আমপানে থাইল্যান্ডের নামকরণ হয়েছে, থাইল্যান্ড নামকরণ করেছে। থাইল্যান্ডে আকাশের প্রতিশব্দ হচ্ছে কিন্তু উমপুন, আর সেই জায়গা থেকে ঝড়ের নামটা করা হয়েছে উমপুন। তো এইখানে যেটা দেখা যাচ্ছে, আমাদের আর্থ সামাজিক বিন্যাস, বিপর্যয়ের চরিত্র, বিপর্যয়ের আক্রান্ত সমাজ এবং স্পর্শকাতর প্রান্তীয় মানুষদের রক্ষা করাই কিন্তু আমাদের স্বাভাবিক কর্তব্য। আর কলকাতার মতো জায়গা, যেটা হচ্ছে আমাদের দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে এই শহর জনঘনত্বের নিরিখে, কারণ কলকাতার প্রতি বর্গ কিলোমিটারে আছে 25,000 জন, খুব একটা কম নয়, কিন্তু বেশ ভালোই। আর তার থেকেও বড় কথা, কলকাতার এই শহরের মধ্যে 32% হচ্ছে বস্তিবাসী বা স্লাম এরিয়া, আর সেখানে জনঘনত্ব তো আরো বেশি, দ্বিগুণের কাছাকাছি প্রায়। তাই এই ভিড় ঠাসা শহরে, যেখানে জলের অভাব, বিদ্যুৎ নেই, তার খাবারের ঠিকঠাক ব্যবস্থা হচ্ছে না, বাসস্থানের চাল উড়ে গেছে, তো সেইখানে আমাদের যেটা সবচেয়ে প্রয়োজন সেটা হচ্ছে যে একটা সমীক্ষা করে প্রয়োজন মতন যে জায়গাতে যেটা দরকার, এবং বিদ্যুতের তার বিশেষ করে যেখানে বাড়ির ওপর দিয়ে চলে গেছে, সেটা কিন্তু নিচ দিয়ে নিয়ে যাওয়াটা একটা এই মুহূর্তে পরিকল্পনা করে গভর্নমেন্টকে ঠিকঠাক একটা পথে এগোতে পারলেই দেখা যাবে যে আবার নতুন করে আমাদের কলকাতা তৈরি হয়েছে। লেখক এখানে আরো কিছু বলতে চাইছেন, তিনি যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে যে এই যে আমাদের টেলিফোন ব্যবস্থা বন্ধ, ঘূর্ণিঝড়ের ফলে সবকিছু মোটামুটি বন্ধ হয়ে গেছে, আর মোটামুটি সরকার কিন্তু এখানে আগাম পূর্বাভাস দিয়েছিল, অবশ্যই সাধুবাদ জানাতে হয় আবহাওয়া দপ্তরকে।
এই আগাম পূর্বাভাসের ফলে সরকার কিন্তু 5 লক্ষেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয় নিয়ে আসতে পেরেছিল সুন্দরবন লাগোয়া অঞ্চলে, যেখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু এই লাগোয়া অঞ্চলে আনার ফলে যেটা হচ্ছে সামাজিক দূরত্বটা একেবারে নষ্ট হয়ে গেছে করোনার পরিপ্রেক্ষিতে, যেটা খুবই আশু দরকার ছিল। আর এই ঘরের এই যে ঘূর্ণিঝড় প্রত্যেক বছরই হচ্ছে, এবছর ফনি হচ্ছে, কোনো বছর আয়লা হচ্ছে, প্রত্যেক বছরই তো আমাদের লেগে গিয়েছে ঘূর্ণিঝড়। তো এই পরিপ্রেক্ষিতে আমাদের যে মানুষ এখনো যারা এখনো কাঁচা বাড়িতে আছে তাদেরকে কিন্তু পাক্কা বাড়ি করে দেওয়াটা সরকারের পক্ষে আশু কর্তব্য। তার জন্য বিভিন্ন স্কিম চালু হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা, সেটা রাজ্য সরকার করেছিল, গীতাঞ্জলি প্রকল্প বা বাংলা আবাস যোজনা, এগুলো যে করেছে, এগুলোর ফলে লোকজন আলটিমেট ঘর পাচ্ছেটা কোথায় সেটা কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। তাই ঘূর্ণিঝড় বলুন বা ভূমিকম্প বলুন, এগুলো প্রাকৃতিক বিপর্যয় থেকে আমাদের রক্ষা পেতে হলে আমাদেরকে অবশ্যই একটা সুপরিকল্পিত ভাবে একটা সিঁড়িভাঙ্গা অঙ্কের মতন আমাদেরকে আস্তে আস্তে উঠতে হবে, যাতে আমরা প্রত্যেকটা মানুষকে তাদের প্রাণহানি থেকে রক্ষা করতে পারি, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে পারি, তাদের জীবনের বৃহত্তর স্বার্থে বিপদকে অনেকটাই প্রতিহত করে তাদের স্বাভাবিক জীবনযাত্রায় ফিরিয়ে আনতে পারি। এবারে আমরা আসছি আনন্দবাজারের একটা সম্পাদকীয়, সেটা হচ্ছে যে কেন্দ্রের দায় বলতে যেটা বলতে চাইছি যে এই আমফানের ফলে যে যতটা পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই অনুপাতে কিন্তু রাজ্য সরকারকে কেন্দ্র সরকার যে 1,000 কোটি টাকা অগ্রিম দিবার যে কথা বলেছেন, সেটাই কি শুধু একমাত্র প্রাপ্য, না তার থেকেও বেশি আসতে পারে? এটা নিয়ে লেখক এখানে বলতে চাইছেন। কারণ এই ঝড়ের ফলে লন্ডভন্ড হয়ে গেছে সুন্দরবন, দক্ষিণবঙ্গ এবং কলকাতা সহ বিভিন্ন জায়গা। তো এখানে যেটা মেনলি যেটা ব্যাপার সেটা হচ্ছে যে একটা রাজ্যের যখন কোনো রকম ভাবে বিপর্যয়ের ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেখানে টোটাল ভারটাই কিন্তু রাজ্যকেই বহন করতে হয়। এই 1,000 কোটি টাকার অর্থ বাদ দিয়ে আর যে পরিমাণ লাগবে টাকাটা, সেটা কিন্তু টোটালটা কিন্তু রাজ্যকেই দিতে হবে। কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় যে কেন্দ্রের নিকট এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকারের জিএসটি বাবদ যে ক্ষতিপূরণ হয়েছে, ক্ষতিপূরণ যে আছে মানে এই ঝড়ের আগে, সেটা হচ্ছে 50,000 কোটি টাকা। তো এই 50,000 কোটি টাকার কাছে 1,000 কোটি টাকা হচ্ছে খুবই ছোট। তো সেটাই থেকেই ভাবা যাচ্ছে যে যেখানে একটা লোক 50,000 কোটি টাকা ঋণে ধারী, সেখানে 1,000 কোটি টাকা দিয়ে তাকে গরু মেরে জুতোদান করা হলো নয়। অবশ্য এটাই আমাদের দেশের নীতি, কারণ আমাদের প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী দুজনেই একটা কবলিত এলাকা, ঝড় কবলিত, বন্যা কবলিত এলাকা দেখলেন ওপর দিয়ে হেলিকপ্টারে করে। আর সাধারণ মানুষ কি করলো, তাদের নিচ থেকে কাদা মাখে ঝড় মাথায় নিয়ে এবং ক্ষুধা পেটে নিয়ে তারা ওই হেলিকপ্টার দেখে উপরে হাঁ করে তাকিয়ে আছে আর হাততালি দিচ্ছে, বলছে যাই হোক আমাদের কাছে এসেছে। তো তো এটাই হচ্ছে আমাদের দেশের নিয়ম, এটাই আমাদের দেশের রীতি। এটা সত্যি খুবই দুর্ভাগ্যজনকের নীতি চলে আসছে, একদিন আজকের না, এটা দীর্ঘদিন ধরে এটা কিন্তু চলছে। মোদ্দা কথা, এই যে 1,000 কোটি টাকা যেটা বলেছেন, সেটা এই বরাদ্দ, এটা হচ্ছে সত্যি বেশ অকিঞ্চিতকর ভাবে প্রকাশ পাচ্ছে। আর এই বিপর্যয় সেটা হচ্ছে 16 আনে, যেটা বললাম 16 আনে রাজ্য প্রশাসনের উপর নির্ভর করছে ত্রাণ এবং পরিষেবার দায়িত্বটা। আর সেইখানে কিন্তু অনেকটা দেখা যাচ্ছে আনুগত্যের ছায়া বলতে কেন্দ্র যে রাজনীতি করে, রাজ্য যদি সেই রাজনীতি করে বা একই মনোভাবাপন্ন হয়, তাহলে কেন্দ্র কি করে, তাকে বেশি টাকা সাহায্য করে। আর যদি অন্য রাজ্য সে যদি একই মনোভাবাপন্ন না হয়, তাহলে কিন্তু খুব একটা দেয় না, ওই তুচ্ছতাচ্ছিল্যের স্তরে যেটুকু দেওয়া উচিত দেয়। এটা হচ্ছে রাজনীতির একটা পক্ষপাতিত্ব উঠে আসছে। আর এই পক্ষপাতিত্ব কিন্তু বারবার প্রত্যেকবারই দেখা গেছে, বিশেষ করে মোদী জামানা থেকে আরো বেশি ভাবে দেখা যাচ্ছে, যেখানে মোদী মমতার মধ্যে একটা যে বাজে একটা মতো অনৈক্য আছে। তো মৌলিক প্রশ্ন হচ্ছে অর্থ বরাদ্দ নিয়ে, কারণ টাকাই মেন জিনিস এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য। কারণ টাকাই পারবে বাঁধ ছাড়াতে, টাকাই পারবে বাড়ি তৈরি করতে, আর টাকাই পারবে অনাহার লোকেদের মুখে খাবার তুলে দিতে। তাই আমাদের যে ফেডারেল স্ট্রাকচার, যুক্তরাষ্ট্রের পরিকাঠামো, এই ফেডারেল স্ট্রাকচারের ক্ষেত্রে যেটা আদর্শ নীতি হওয়া উচিত, সেখানে কেবলমাত্র কেন্দ্র এসে সুপারভাইজ করে চলে যাবে, কিন্তু একটা দল পাঠাবে, তার নিরিখে আমাদের ওই রাজ্যের লোকজন কত ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা দেখা যাবে, সেটা নয়। তার সঙ্গে কেন্দ্র এবং রাজ্য, সেন্টার এবং স্টেট দুজনকে একসঙ্গে হয়ে সাধারণ মানুষের কাছে আসতে হবে। শুধু তাদের দক্ষতার স্বার্থে যেও দরকার, সামনে বিশ্বাসের স্বার্থেও, বিশ্বাসযোগ্যতার স্বার্থেও এমন একটা ব্যবস্থা হবে, সেটা হচ্ছে নিরপেক্ষ ব্যবস্থা গড়ে উঠবে। যে কি করবে, ওরা কি করবে এই আশু বিপর্যয় মোকাবিলার ক্ষেত্রে। আর এখানে সবচেয়ে বেশি দেখা যেটা উচিত, সেটা হচ্ছে আধিপত্যবাদী মানসিকতার খেলা, এটা কিন্তু বন্ধ করতে হবে। তো আধিপত্য বাদ দিয়ে, আধিপত্য মানে বিশাল ভাব নিয়ে একটা বাগাড়ম্বর মূর্তি নিয়ে আমরা দাঁড়িয়ে পড়লাম, হ্যান করছি ত্যান করছি, কিন্তু কিছুই করতে পারছি না, সেটা না করে সাধারণ মানুষের কাছে দাঁড়িয়ে একটা যুক্তরাষ্ট্রের আদর্শ পরিকাঠামো মেনে যদি রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার দুজনেই কিন্তু যদি এই বিপর্যয় মোকাবিলায় হাতে হাত লাগায়, সাধারণ মানুষ তো তার সঙ্গে অবশ্যই থাকবে, তাহলে মনে হয় যে একেবারে দরিদ্র নিপীড়িত বঞ্চিত মানুষরা কিছু হলেও সাহায্য পাবে। এবারে আসছি আমাদের আনন্দবাজারের আরেকটা এডিটোরিয়াল নিয়ে, সেটা হচ্ছে গৃহহারা। গৃহহারা বলতে বোঝানো হয়েছে যে এই আমফানের ফলে এরকম যে ঘর দেখা যাচ্ছে, এই যে মাটির ঘর, খড়ের চাল দেওয়া ঘর, টিনের বা আমাদের টালির যে ঘর তৈরি হয়েছিল অ্যাসবেস্টসে, তারা কিন্তু পরিমাণে পুরো ভেঙে গেছে। তো এই ভাঙার ফলে কি হয়েছে, দরিদ্ররা আবার কি করেছে, এই বাঁশ, মাটি, খড়, টিন, টালি, প্লাস্টিক বিভিন্ন দিয়ে তারা আবার মাথা মাচানোর জন্য ত্রিপল দিয়েও এমনকি ঘর তৈরি করছে। তো আবার তারা
ফালতু সময় নষ্ট না করে নেমে পড়েছে, কারণ সরকার কবে তাদেরকে দেবে, কিভাবে করবে, এর উপরে কিন্তু তারা নির্ভর করছে না। কারণ তাদেরকে তো দিনের শেষে থাকতে হবে, কতদিন আর ওইরকম ভাবে অন্যের স্কুল বাড়িতে বা কোনো অন্যের বাড়িতে গিয়ে আশ্রয় নেবে। তো সেটা একটা বড় কথা। তাই বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনরাও এই কাজে নেমেছে, যাতে কম পয়সায় যে প্লাস্টিক, টিনের পাত বা টালি ইত্যাদি ব্যবস্থা করা যায়। কিন্তু লেখক যেখানে বলতে চাইছেন সেটা হচ্ছে যে দরিদ্রের জন্য যে কেন্দ্র এবং রাজ্য সরকার যে আবাসন প্রকল্পগুলি চালু করলো, বিশাল বড় বড় নাম করে, বিশাল হেডিং দিয়ে, বিশাল হ্যান করছি ত্যান করছি বলে, তাহলে এখানে এই ঝড়ের পরে দেখা যাচ্ছে যে এই আবাসন প্রকল্পগুলিতে যে পরিমাণ ঘর গভর্নমেন্ট সিলেক্ট করেছে বা যে পাকা ঘরের ব্যবস্থা করেছে, সেই ঘরগুলো তাহলে গেল কোথায়? তো এখানে প্রশ্ন থেকে যাচ্ছে। আর সবচেয়ে যেটা বড় কথা সেটা হচ্ছে যে এই 5-7 বছরে যেটা দেখা যাচ্ছে যে এই যে একটা যোজনার নাম চেঞ্জ হয়ে আবার একটা যোজনার নাম হলো, আবার সেই যোজনার নাম চেঞ্জ হয়ে আবার একটা নাম হলো, শুধু চেঞ্জের পর চেঞ্জ হচ্ছে, কিন্তু এই কাঁচা ঘরগুলো চেঞ্জ হয়ে কিন্তু পাকা ঘরে পরিণত হচ্ছে না। যেমন ইন্দিরা আবাস যোজনা যেটা ছিল আগে ইউপিএ গভর্নমেন্টের আন্ডারে, সেটা কিন্তু এনডিএ গভর্নমেন্টের আন্ডারে এসে নরেন্দ্র মোদী কি করলো, প্রধানমন্ত্রী আবাস যোজনা এটা নাম করে দিল, ইন্দিরা আবাস যোজনাকে প্রধানমন্ত্রী আবাস যোজনা নাম করে দিল। রাজ্যে কি করলো, আমার ঠিকানা প্রকল্প ছিল, তার নাম করে কি করলো, গীতাঞ্জলি প্রকল্প তৈরি করলো। আর সেই গীতাঞ্জলি এখন বাংলার আবাস যোজনা হিসেবে নাম হয়েছে। তাহলে দেখা যাচ্ছে যে একটা প্রকল্প আরেকটা নাম নিচ্ছে, আরেকটা ওই প্রকল্প আবার একটা নাম নিচ্ছে, কিন্তু যে আলটিমেট যে পাকা কাঁচা ঘর ছিল তারা কিন্তু কোনোভাবেই পাকা হয়ে উঠছে না। আর আইলার যাদেরকে ঘর ভাঙিয়েছিল তাদের কিন্তু আবার আমপানেও তাদের সেইভাবে একইভাবে ঘর কিন্তু একইভাবে ধূলিসাৎ হয়ে গেল। আর আমাদের প্রধানমন্ত্রী 2022 সালের মধ্যে চেয়েছিলেন যে সকল দেশবাসীর জন্য পাকা ঘর হবে, এটা একটা তার অঙ্গীকার ছিল। কিন্তু সেই অঙ্গীকার আর কোথায়, সেটা শুনলে কিন্তু এখন যাদের ঘর বা গৃহহীন লোকেরা তারা কিন্তু রীতিমতো হাসি ফুটে ওঠে। মানে এটা কিন্তু একটা মানে অভিব্যক্তির হাসি, যেখানে তাদের মধ্যে অনেক মানে একটা ভিন্ন হাসি আর কি, যেখানে তারা চাইছিল যে একটা তাদের বাড়ি হোক বা হোক, এটা হচ্ছে মানে ভুয়ো মানে আশ্বাস আর কি, যেখানে কোন রকম ভাবে পুরোটাই কিন্তু একটা গিমিক, ঢোলের মতন, ভেতরটা ফাঁপা, চারিদিকটা বেশ বাগাড়ম্বপূর্ণ সাজানো, এরকম ব্যাপারটা হয়ে উঠেছে। আর আমাদের যেটা স্ট্যাটিস্টিক্স যেটা বলছে 2011 সালের গৃহস্থালির যে গণনা করা হয়েছিল 11 সালের আদমশুমারিতে, সেটা দেখা যাচ্ছে যে গ্রামীণ পশ্চিমবঙ্গে ঘাস, খড়, বাঁশ প্রভৃতি দ্বারা নির্মিত ছাদযুক্ত গৃহ হচ্ছে 19%। 100 জনের মধ্যে 19টা কিন্তু এখনো পর্যন্ত ঘাস, খড়, বাঁশ দ্বারা তৈরি। আর দেওয়ালযুক্ত গৃহ হচ্ছে 66%, ওই ঘাস, খড়, বাঁশ দিয়ে তৈরি দেওয়ালযুক্ত শতাংশ হচ্ছে 62%। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের অবস্থাটা কতটা করুণ হয়েছে। শুধুমাত্র প্রকল্পগুলি চালিয়ে দিলাম, কিন্তু কোনো ঘর তৈরি তাতে খুব একটা লাভ হবে না। আর তার সবচেয়ে বড় উদাহরণ যেটা দেখতে পাই, যেটা হচ্ছে হিঙ্গলগঞ্জের স্কুল ছাত্রীকে, যে ঝড়ের মধ্যে পরিবারকে নিয়ে আশ্রয় নিয়েছিল একটা শৌচাগারে, কারণ ওই শৌচাগারে ছিল একমাত্র তাদের পাকা ঘর, আর টোটাল বাড়িটাই ছিল টোটালটাই কাঁচা। সেই বাড়িটাও কিন্তু এরকম ভাবে ধূলিসাৎ হয়ে গেছিল। তো আমাদের এটা কিন্তু যে দরিদ্রদের সমস্যা সেটা নয়, এটা কিন্তু আমাদের একটা সামাজিক সংকট। আর এই সামাজিক সংকট থেকে বেরোতে হলে যদি মানব উন্নয়ন সত্যিকারের করতে হয়, তাহলে আমাদের মানব উন্নয়নের বেসিক নিডস মানে হচ্ছে অন্ন, বস্ত্র, বাসস্থান, সেইখানে বাসস্থানটা যদি না থাকে তাহলে বেসিক নিডসের মধ্যে অন্ন তো এমনিই নেই, মানে কোভিড-19 পরিপ্রেক্ষিতে। আর বস্ত্র বলতে তো ওই ছেঁড়া জামা কাপড়ই আছে, তাহলে বাসস্থানই যদি না থাকে তাহলে সে কিভাবে মানব উন্নয়ন হচ্ছে সেটা কিন্তু একটা বড় প্রশ্নের উপরে চলে আসছে। আর যে অপচয় হচ্ছে, অপচয়টা যদি ফালতু হয়ে যায়, সেটা না হয় যদি গৃহবাস নিরাপদ হয়, তাহলেই মনে হয় বেটার হবে এই গৃহহীনদের জন্য। সেটাই লেখক এখানে বলতে চেয়েছেন। এবারে আসছি আমাদের দা হিন্দুর একটা এডিটোরিয়াল, সেটা হচ্ছে আর্লি টেক অফ। আর্লি টেক অফ বলতে চেয়েছে যে আমাদের এখানে লেখক যেটা বলতে চাইছেন যে এই যে ডোমেস্টিক ফ্লাইট যে আমাদের চালানো শুরু হয়ে গেছে বর্তমানে, যে গভর্নমেন্ট শুরু করে দিয়েছে হঠাৎ করে, তারপরে কিন্তু বেশ কিছু ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে। তো এখানে যেটা বলতে চাইছে যে আমাদের হেলথ মনিটরিং সিস্টেমটা প্যাসেঞ্জারদের মধ্যে সেটা কিন্তু মাস্ট কনসাস রেখে কিন্তু আমাদের চালানো উচিত। এবং এই নিয়ে বিভিন্ন স্টেটের মধ্যে বিভিন্ন রকম দ্বন্দ্ব দেখা দিচ্ছে, কোনো সেন্সাস নেই। মানে একটা স্টেট থেকে আরেকটা জায়গায়, একটা ফ্লাইট যখন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় উঠছে, তখন মিনিমাম একটা নিজস্ব রিস্ক আমাদের যেটা আছে সেটা মেনটেন করে এবং বিভিন্ন নর্মস মেনটেন করে কিন্তু আমাদের ফ্লাইটটা চালানো উচিত। এটাকে যেটা বলে রয়েছে এটা হচ্ছে ট্রানকেটেড একটা শিডিউল, যেটা বলতে চেয়েছে। আর হচ্ছে গভর্নমেন্ট কোন ফ্লাইট ডিফিকাল্ট, কারণ হচ্ছে যে কি রিলঞ্চ করাটা হচ্ছে আমাদের ডোমেস্টিক ফ্লাইটকে, কারণ প্রথম দিনই দেখা যাচ্ছে বেশ কিছু ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে। এর ফলে যেটা দেখা যাচ্ছে যে আমাদের বেশ কিছু লোকজন তারা প্যাসেঞ্জাররা ফ্রাস্ট্রেট হয়ে গেছে। আর লো ক্যাপাসিটি এমন দ্য স্টেটস টু ট্র্যাক থাউজেন্ড অফ দ্য প্যাসেঞ্জার, মানে আমাদের এত লক্ষ লক্ষ প্যাসেঞ্জারের যে লাইন আছে তার মধ্যে কিন্তু স্টেটের খুবই কম ক্যাপাসিটি আছে ওই লক্ষ লক্ষ লাইনের লোকগুলোকে সবাইকে ফ্লাইটে তোলা। তো তাই এই যে স্কিডিউল নিয়ে, ফ্লাইটের স্কিডিউল নিয়ে গভর্নমেন্টকে আরেকবার রিথিং করা উচিত। বিশেষ করে এই কোভিড-19 পরিস্থিতিতে যে আমাদের একটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এই যে সিভিল এভিয়েশনের প্রিমেচিউর রিজাম্পশন, সেটা কোথায় দেখা যাচ্ছে, উদ্ভব থাকবে। উদ্ভব হচ্ছে মহারাষ্ট্রের সিএম, আর হচ্ছে এডাপি পালানিস্বামী হচ্ছে তামিলনাড়ুর সিএম। এদের দুজনের মধ্যে একটা বেশ বড় সড় হবেন যে অনিগ্ধ মনা তৈরি হয়েছে। তো এখানে আরেকটা গভর্নমেন্ট যেটা বলতে চাইছে সেটা হচ্ছে যে আমাদের এই কমার্শিয়াল ফ্লাইট এর ডিমান্ড তো বেশ ভালোই আছে। আমাদের যেটা টার্গেট, আমাদের একটা লোককে, আমাদের যেটা দরকার সেটা হচ্ছে এই সময় কিছু লোককে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ট্রান্সফার করা। তো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ট্রান্সফার করতে হলে এটা যে টার্গেটের যেটা প্রোগ্রাম, সেটা আমাদের নিড, আমাদের যতটা নিড আছে সেটাকে মিট করছে নাকি সেটা ফার্স্টে দেখতে হবে। তো তার সঙ্গে যেটা দেখা উচিত সেটা হচ্ছে উইথাউট ইন্ডিউস ডিমান্ড প্রডিউস অফ দ্য কমার্শিয়াল ফ্লাইট, মানে কমার্শিয়াল ফ্লাইটের জন্য কিন্তু একটা ডিমান্ড অলরেডি তৈরি হয়ে গেছে।
আর যেটা বলতে চাইছে সেটা হচ্ছে যে আমাদের এই যে ডকুমেন্টেশন এবং অ্যাগ্রিগেশন, মানে ডকুমেন্টেশন বলতে একটা ফ্লাইটে উঠতে গেলে যেটা যে ডকুমেন্টটা ভেরিফাই করতে হবে, এখন তো আবার কোভিড-19 জন্য টেস্ট করেই তাকে ফ্লাইটে উঠতে হচ্ছে। এবং অ্যাগ্রিগেশন মানে হচ্ছে যে যত লোক জনসমায়েত হয়েছে, তো এটার একটা বোর্ড মানে মানে ঠিকঠাক করে একটা পদক্ষেপ তৈরি করতে হবে, একটা গ্রাফ বানাতে হবে যে কিভাবে তৈরি করা যেতে পারে। আর এটা কিন্তু শর্ট টার্ম অপশন নয় কোনোভাবে, এটাকে একটা লং টার্ম অপশন হিসেবে চালাতে হবে, কারণ অলরেডি কোভিড এর কোনো রকম ভাবে ওষুধপত্র তৈরি হয়ে ওঠেনি। আর যে আগে বলছিলাম যেটা হচ্ছে যে এই যে আমাদের ডোমেস্টিক এভিয়েশনের যে রিস্ক গুলো থেকে যাচ্ছে, তার মধ্যে এটা কিন্তু আজকের নয় আগেরও আছে। তার মধ্যে বিশেষ করে এখন কোভিড নিয়ে পরিস্থিতি মাস গ্যাদারিং একটা বড় অপশন, পলিটিক্যাল ইভেন্টস এন্ড কনজিউমার ক্রাউডিং ফর প্যানিক। এটা কনজিউমাররা ক্রাউড করছে, আতঙ্কে ক্রাউড করে ফেলছে যে কোভিড-19 কি হবে। এটা একটা খুব বাজে সমস্যা দেখা দিয়েছে এই কোভিড-19 এর পক্ষে। আর সেটা হচ্ছে যে আমাদের আমাদের যেটা রেসপন্স, যে মাইগ্রেন্ট লেবার গুলো যারা এক জায়গা থেকে আরেকটা জায়গায় মুভ করছে, এই মাইগ্রেন্ট লেবার গুলো কিন্তু ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করার জন্য মানে শুধুমাত্র মাস্ক পরে পেটে না খাবার নিয়ে এরা তো কোনোভাবে ভাইরাস প্রতিরোধ করতে পারবে না। এদের জন্য যেহেতু এরা এক জায়গা থেকে মুভ করছে, তাই এদের মধ্যে সম্ভাবনা প্রবল ভাবে বেড়ে যাচ্ছে। তাই এদেরকে ঠিকঠাক ভাবে ট্রিটমেন্ট না করে এদের যদি ইনফেকশন থাকে এই কমিউনিটিটাকে কোনোভাবেই কিন্তু এক জায়গা থেকে আরেকটা জায়গায় মুভ করাটা উচিত নয় বলে এখানে দাবি করেছেন লেখক। এখানে লেখক আরো বলতে চাইছেন যেটা হচ্ছে যে আমাদের যে ন্যাশনাল পলিসি আছে, যে এই যে ট্রেন বা ফ্লাইট ট্রাভেল করার জন্য, এটাকে অনেকটা এনেবলিং করতে মানে সচল করতে হবে, কারণ আমাদের রিজনেবল এফোর্ট নিতে হবে এবং স্টেট গভর্নমেন্ট হচ্ছে ফুললি প্রিপেয়ার হতে হবে এইটার জন্য। আর হচ্ছে যে একটা ইউনিফর্ম কোড অফ প্র্যাকটিস দরকার, মানে প্রত্যেকটা স্টেট যেন সেম মেজার নেয়। মহারাষ্ট্র যেমন মেজার নিচ্ছে, গুজরাটে যদি মেজার নেয়, তামিলনাড়ু মেজার নিচ্ছে, দিল্লি মেজার নিচ্ছে, বেঙ্গল মেজার নিচ্ছে, প্রত্যেককে একটা ইউনিফর্ম সিভিল কোড প্র্যাকটিস আনতে হবে এই মুহূর্তে। কারণ না হলে আমরা প্রত্যেকটা স্টেট গভর্নমেন্ট যদি একই পলিসি না মেনটেন করে, তাহলে কিন্তু এক স্টেট থেকে আরেকটা স্টেটে ছড়িয়ে পড়ার খুব সম্ভাবনা থাকবে। তাই সবাইকে বলা হচ্ছে খুব প্রয়োজন ছাড়া একটা স্টেট থেকে আরেকটা জায়গায় ট্রাভেল না করাটাই এই মুহূর্তে সবচেয়ে বেটার। আর ভাইরাস ক্রাইসিসটা একটা স্নোবলের মতন দেখা দিয়েছে মহারাষ্ট্র, তামিলনাড়ু, গুজরাট, দিল্লি এরকম জায়গাতে, যেখানে অপারেশন অফ দ্য ডেইলি ফ্লাইটস করাটা খুবই চাপের হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে যে এক জায়গা থেকে আরেকটা জায়গায় যদি করে, অলরেডি মহারাষ্ট্র প্রচন্ড ভাবে এফেক্টেড, সেখান থেকে যদি অন্য কোনো জায়গায় ছড়িয়ে পড়ে কেসটা, তাহলে কিন্তু আমাদের পক্ষে খুব চাপ হয়ে যাবে। আর গভর্নমেন্ট আরেকটা যেটা বলেছে সেটা হচ্ছে যে প্রচুর ট্রেন ছাড়বে, সেটা 1 জুন থেকে, যাতে ইন্টারস্টেট একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মুভ করা যায়, কিন্তু সেটা যথেষ্ট মেজার করে ছাড়তে হবে এবং টেস্ট করে ছাড়তে হবে যে কোভিড-19 আমরা কতটা একটা জায়গায় মানে সেপারেট ভাবে মেনটেন করতে পারছি, কোভিড-19 প্রতিহত করতে পারছি, সেটা ভেবে কিন্তু আমাদের রেলের চাকা গড়াটা উচিত। তার সঙ্গে আরো গভর্নমেন্ট যেটা প্রমিস করেছে সেটা হচ্ছে শ্রমিক স্পেশাল ট্রেন ছাড়া মাইগ্রেন্ট ওয়ার্কারদের জন্য গভর্নমেন্ট শ্রমিক স্পেশাল ট্রেনও ছাড়তে চাইছে। তো স্টেটকে অ্যাডপ্ট করতে হবে কি একটা কোঅর্ডিনেটিং ম্যাথড, সম্ভবত একটা অ্যাপ্রোচ তৈরি করতে পারে কোয়ারেন্টাইনের জন্য এবং টেস্টিং এর জন্য। যারা কোয়ারেন্টাইন করতে পারে এবং টেস্টিং করতে পারে, একটা কোয়ারেন্টাইন অ্যাপ্রোচ করতে হবে। আর যেটা হচ্ছে ডিজাইন করতে হবে ডিসকারেজ অপশনাল জার্নি, যে ফালতু এক জায়গা থেকে একটা জায়গায় স্টেটকে মেজার না করে ভালো। তবে ইমার্জেন্সি ক্ষেত্রে যদি কেউ চায়, কোনো স্টেট যদি চায় যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মেজার করবে, তাহলে কিন্তু সেটা মিনিমাম একটা ডিস্টেন্স মেনটেন করে যাতে লো রিস্ক থাকে এমন ভাবে ট্রাভেল করাটা দরকার। আর সেটা গভর্নমেন্টের সঙ্গে এয়ারলাইন্স এবং গভর্নমেন্টকে একটা ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আসতে হবে। গভর্নমেন্ট বলতে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট দুজনকে, এবং প্রত্যেকটা স্টেট যেন প্রত্যেকটা স্টেটের সঙ্গে এই কোভিড-19 ফাইটে একে অপরের সঙ্গে হাত মিলিয়ে চলে। আর সেখানে যেটা বলতে হয়েছে ফ্লাইটে যে সিট থাকবে, যার জন্য মিডল সিটটা যেন ভ্যাকেন্ট রাখা হয়, সেটা কিন্তু ডিজিসি এর দ্বারা বলা হয়েছিল। আর এটা ভেবে নেওয়া ঠিক নয় যে কোনোভাবে যে প্যান্ডেমিক হ্যাজ বিগান টু ওয়েন, মানে এটা ক্রমশ কমে যাচ্ছে। কারণ হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি ওয়েনে চলে যাচ্ছে না, বরঞ্চ আপে উঠছে। কারণ হচ্ছে যে আমাদের অলরেডি আমাদের পার ডে 6000 করে এফেক্ট করতে শুরু করেছে পার ডে। তাই এটা কিন্তু অনেকখানি বেশি, 1,30,000-31,000 কাছাকাছি আমাদের এই মুহূর্তে চলে গেছে। তা এই সময় আমাদেরকে অলরেডি ভারতবর্ষ তো বিভিন্নভাবে বিধ্বস্ত, কারণ কোনো জায়গাতে ঝড়, কোনো জায়গাতে দেখা যাচ্ছে দাবানল, আবার কোনো জায়গাতে রৌদ্র তাপ, আবার কোনো জায়গায় দেখা যাচ্ছে কি আমাদের পঙ্গপালের ভিড়। তো সেই জায়গাতে কোভিড-19 আগের থেকে বড় আকার ধারণ করে নিয়েছে। তো সেই জন্য আমাদেরকে এই টোটাল জায়গাটা ভেবে আমাদের যেটা করা উচিত যে একটা লিমিটেড ট্রাভেল দরকার, যে একটা জায়গা থেকে আরেকটা জায়গার জন্য রিটার্নিং সিটিজেনের জন্য। আর তার সঙ্গে দরকার সেটা হচ্ছে যে আমাদের প্রপার গাইডলাইন্স মেনে চলছে নাকি। আর ইন্ডিভিজুয়াল ফ্রিডমের উপর অবশ্যই জোর দিয়ে যেটা দরকার। ইন্ডিভিজুয়াল ফ্রিডম মানে নয় যে আমি মাস্ক ছাড়াই ঘুরলাম, আমি কোনো না স্যানিটাইজার না ইউজ করে ঘুরে বেড়ালাম, সেটা কিন্তু নিজের ক্ষেত্রে নিজেরই বিপদ ডেকানা হয়ে যাবে। তাই বলা হচ্ছে, লেখক যেটাকে বলতে চাইছে যে রিল্যাক্সিং ট্রাভেল মাস্ট বি প্রিসিডেড, মানে ট্রাভেলের ক্ষেত্রে কিছুটা রিল্যাক্স করা যেতে পারে বাই ফোকাসিং কন্টেইনমেন্ট মেজার, মানে যে নিরাপত্তা রাখা হচ্ছে সেই মেজারটা করে অ্যান্ড এগ্রিড প্রোটোকল ফর দ্য স্টেটস, মানে প্রত্যেকটা স্টেট যে এগ্রি হয়েছে, সম্মত হয়েছে যে প্রোটোকলটাতে কোভিড-19 প্রতিরোধ করে তারা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ফ্লাইট ওড়াবে, সেই প্রোটোকলটা মেনটেন করে এবং কন্টেইনমেন্ট যেটা একটা জায়গাকে যেটাকে আইসোলেট করা হয়েছে সেই জায়গাটাকে মেজার করে যদি আমাদের ফ্লাইট ওড়ানো যায়, সেটাই মনে হয় বেটার হবে। তো এটাই লেখকের বক্তব্য ছিল। তো যাই হোক, আজকে আপাতত এখানেই শেষ করলাম, আবার দেখা হবে, স্টে টিউন, বাই বাই।